দর্শক দেখুন, ডক্টর ইউনূস শেখ হাসিনাকে বারবার শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করে যাচ্ছেন। মানে বারবার সাজা দিতেছেন, মামলার রায় করতেছেন, মানে বিচার হইতেছে, বিচার রায় শোনাইতেছেন। এমনভাবে করতেছেন যে আসামি পক্ষ মানে একটা পক্ষ অনুপস্থিত, একটা পক্ষ উপস্থিত। এখন তারা যেহেতু তারা অনুপস্থিত, সমস্যা নাই, যারা উপস্থিত আছে বাদী পক্ষ উপস্থিত আছে, বাদী পক্ষই বিচার করতেছে, বাদী পক্ষই সাক্ষ্য গ্রহণ করতেছে, বাদী পক্ষই রায় ঘোষণা করতেছে। আসামি পক্ষর কেউই নাই, মানে মোট কথায় এক পক্ষ। এর আগে আমরা দেখলাম যে দুইটা মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই দুজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো। শেখ হাসিনার বিরুদ্ধে তো সর্বোচ্চ রায় ঘোষণা করা হলো। আজকে 1 ডিসেম্বর 2025, আজকেও শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ইউনূস সরকারই বলা যায়, কারণ এই সরকারই তো সব কিছু করতেছে। তবে আজকে শুধু শেখ হাসিনা না, আজকে শেখ হাসিনার সাথে টিউলিপ এবং শেখ রেহানা এই তিনজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করছে। দেখেন, টিউলিপের 2 এবং রেহানার 7 ও হাসিনার 5 বছরের কারাদণ্ড। আমি রায়টা আপনাদেরকে পড়ে শোনাই। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক প্লট বরাদ্দে দুর্নীতির মামলার ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর এবং তার বোন শেখ রেহানার 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই মামলার অন্য 14 আসামিকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই বিষয়ে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটা বক্তব্য আছে, সেটা আপনাদেরকে শোনাবো। তার আগে মামলার বিষয়টা আপনাদেরকে শোনাই। মামলার রায় ঘোষণার সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও স্কাই নিউজের সাংবাদিকেরা আদালত চত্বরে ছিলেন। যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যানও ছিলেন সেখানে। দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। 3 জনই পূর্বাচলের 10 কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। মানে 3 জনই, শেখ রেহানা, শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিক 3 জনই 10 কাঠা করে, মানে একজনের 10 কাঠা আর একজনের 10 কাঠা করে বরাদ্দ তারা পেয়েছিলেন, এখানে বলা হয়েছে। তবে এই মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। মানে রায় হলো কি দেখেন, রায় হলো শেখ হাসিনার 10 কাঠা, টিউলিপ সিদ্দিকের 10 কাঠা এবং শেখ রেহানা এই 10 কাঠা, এই 3 জনেরই 10 কাঠা করে। কিন্তু এই মামলায় শুধু শেখ রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে কারণে এই মামলায় আজমিনা ও রাদওয়ানকে আসামি করেননি দুদক। দুজনকে অন্য 2টি মামলায় আসামি করেছে সংস্থাটি। মানে যেহেতু এই মামলায় শুধু শেখ রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে, সেহেতু শেখ রেহানার অন্য যে 2 জন সন্তান তাদের বিরুদ্ধে মামলা করা হয়নি, আসামি করা হয়নি, তাদেরকে অন্য মামলায় আসামি করা হয়েছে। এগুলো কী জন্য করা হইতেছে, কিভাবে করা হইতেছে, এই বিষয়গুলো তো আমরা মানে ওপেন সিক্রেট, সবাই জানি যে এটা হচ্ছে মাইনাসের খেলা চলতেছে। এমনভাবে মামলার জালে তাদেরকে জড়াইতে হবে, তারা যেন কোনোভাবেই দেশে ফিরতে না পারেন, এটাই তো আমরা বুঝতেছি। আদৌ এই সরকারের এই মামলার রায় যে ঘোষণা হইতেছে, এই রায় কার্যকর করার মতো কোনো সেই সক্ষমতা আছে কি না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। যেমন ধরেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি কি বললেন যে শেখ হাসিনাকে অবশ্যই ভারত থেকে ফিরিয়ে এনে মামলার রায় কার্যকর করা হবে, কিন্তু শুরুটা হবে কাকে দিয়ে? আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। এই কথা কিন্তু বললেন, তার ফেসবুকে একটা পোস্ট দিলেন প্রেস সচিব। আর সেই পোস্টকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে নিউজ পত্রিকাগুলো একেবারে 6 লাভ বাংলাদেশ ধরে ছড়িয়ে দেওয়া হলো যে হ্যাঁ, ভারত তাহলে সর্বপ্রথম আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি পাঠাচ্ছেন, মানে ভারত দেশে পাঠাচ্ছেন। আর ভারত যদি বাংলাদেশে কামালকে পাঠায় তাহলে তো রায় কার্যকর হয়ে যাবে। তারপরে এই যে প্রেস সচিব
প্রেস সচিবের বক্তব্যের জের ধরে সাংবাদিকেরা যখন পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা জনাব তৌহিদ হাসানকে প্রশ্ন করলেন যে প্রেস সচিব তো এরকম একটা মন্তব্য করছেন, আপনি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হাসান স্পষ্ট ভাষায় ক্লিয়ার কাট তিনি বলে দিলেন যে অফিসিয়ালি এরকম কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাই। তার মানে কি, এখন তো মানুষ বলা বলি শুরু করতেছে যে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে ক্ষমতায় এসছে, এখন মিথ্যা প্রপাগান্ডা দিয়ে তাদের নিয়োগকর্তাদের মানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, যেটা তাদের পক্ষে কোনোভাবে সম্ভবই না। আমরা তো এটা জানি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকার বরাবর একটা চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে, যে শেখ হাসিনা আপনাদের ওখানে রাজনৈতিক আশ্রয় আছে, কিন্তু তিনি তো বাংলাদেশে একজন সাজাপ্রাপ্ত আসামি, তাকে ফেরত দেওয়া হোক। রায় ঘোষণা হয়েছে, রায় কার্যকর করা হবে। ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আমরা বিবেচনা করি, আমরা একটু ভেবে দেখি। মানে আপনি বলছেন কিছু একটা বলা লাগবে, এই জন্য প্রতিক্রিয়া জানাইছে যে আমরা দেখি। প্রেস সচিব তো একেবারে মানে প্রসার করে ছয়লাভ যে শুরু হয়ে গেছে, প্রত্যার্পণ তারা করতেছেন, এমনভাবে কথা বললেন মনে হইতেছে যে মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ধরেন কলকাতা বা ভারতের কোনো একটা প্রদেশে আসাদুজ্জামান খান কামাল কোনো একটা চায়ের দোকানে, চা স্টলে অথবা কোনো এক বাগানে বা কোনো এক কী বলে পার্কের বেঞ্চির উপর বসে আছেন, প্রেস সচিব আরও যে অন্য সচিব আছে তারা গিয়া পিছন থেকে আসাদুজ্জামান খান কামালকে জড়ায়া ধরে দৌড় দিয়ে বাংলাদেশে নিয়ে আসবেন, এরকম আমার কাছে মনে হয়েছিল। তাছাড়া কি কোনোভাবে সম্ভবই তো না। এটার মূল কারণ হিসেবে আমরা যতটুকু বুঝতে পারি যে ওই যে প্রথমেই বললাম যে মাইনাস খেলা, একের পর এক মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের তো মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার প্রথম সারি শেখ হাসিনা, শেখ রেহানা, তিলিপ সিদ্দিক। দেখেন তিলিপ সিদ্দিক একজন ব্রিটিশ এমপি, তিনি তো আর বাংলাদেশে কিছু না, তিনি তো বাংলাদেশের নাগরিকও না, তারপরে তাকেও জড়ানো হইতেছে। মানে কোনো প্রকার ছোটোখাটো একটু সম্ভাবনা আছে যে ওই লোকটা বা ওই ব্যক্তি, ওই মেয়ে, ওই ছেলে আওয়ামী লীগের হাল ধরতে পারেন, এরকম কোনো রকম সম্ভাবনা আছে, তাকে বিভিন্ন মামলায় জড়ায় মানে অতি দ্রুত একতরফা বিচার করা হইতেছে। আমরা গ্রামের বিচার দেখি, গ্রামের মুরব্বীরা বিচার করেন, বাদী পক্ষ উপস্থিত থাকেন, বিবাদী পক্ষ উপস্থিত থাকেন, এবং বাদী পক্ষের মুরব্বী উপস্থিত থাকেন, বিবাদী পক্ষের মুরব্বী উপস্থিত থাকেন, এবং নিরপেক্ষ মুরব্বীরা উপস্থিত থাকেন। এই যে মানে সবার অংশগ্রহণে বিচার হয়, বাদী পক্ষের কথা শোনা হয়, বিবাদী পক্ষে মানে গ্রামের বিচারের কথা বলতেছি শোনা হয়। তারপরে ওখানে কারা উপস্থিত ছিলেন, কাদের সামনে, কোন জায়গায় ঘটনা ঘটছে, ওখানে দেখছেন স্বচক্ষে কারা সেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার পরে সকল মুরব্বী একটা বোর্ড বসে একটা রায় ঘোষণা করে, উভয় পক্ষ মেনে নেয়। সুষ্ঠু বিচারের এরকমই ধারা। কিন্তু আমরা ইউনূস সরকারের বিচার দেখে মানে আমরা কি বুঝতেছি, আমরা বুঝতেছি যে একটা পক্ষ পুরোপুরি নাই। যেমন ধরেন আসামি পক্ষ, বিবাদী পক্ষ শেখ হাসিনা, আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ রেহানা, তিলিপ সিদ্দিক, জয়, কেউই দেশে নাই। মানে বাদী পক্ষ আছে, ডক্টর ইউনূস আছে, ডক্টর ইউনূসের লোকেরা আছে, বা যারা মামলা করছে তারা আছে, কিন্তু মানে এক পক্ষ বিচার করতেছে এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে এক পক্ষের কথা শুনেই বিচারের রায় ঘোষণা করা হইতেছে। এই বিচার কতটুকু গ্রহণযোগ্যতা পাবে জানি না। বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান, তিনি তো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে 2টা রায় হলো, প্রথম 2টা মামলার, সেই রায়ের বিষয়ে কথা বলছেন, তাকে ওই আদালতে মামলা দেওয়া হয়েছে। তাহলে বোঝেন, মানে আপনি বিপক্ষে কথা বললেও আপনাকে ওই আদালতে মামলা আপনাকে আসামি হতে হবে। সম্মানিত দর্শক, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ডক্টর ইউনূস এত ঘন শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করতেছে, আদৌ কি ডক্টর ইউনূস এই রায়গুলো কার্যকর করতে পারবেন বা সেই সক্ষমতা ডক্টর ইউনূস সরকারের আছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।